15ই ডিসেম্বর 2008। আজকাল বড় বেশি আলসেমি লাগে, কোনো কাজ করতে ইচ্ছে হয় না। ছোটবেলার সেই লেখার স্বভাবটা কবেই চলে গেছে, শুধু রয়ে গেছে এই ডায়েরি লেখার অভ্যেসটা। জানি না এটাও কতদিন থাকবে। আসলে ডায়েরি লিখলে মনে হয় যেন নিজেই নিজের সাথে কথা বলছি। মাঝে মাঝে অদ্ভুত একটা অনুভূতি হয়, মনে হয় ডায়েরির পাতাটা একজনের মুখ, সে আমার দিকে চেয়ে আছে। চোখের পলক পড়ে না, কোনো এক অজানা শক্তিতে সে আমাকে সম্মোহিত করে আমার মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো যেন আমাকে দিয়েই বলিয়ে নিচ্ছে। আজকাল মনের মধ্যে একটা ভয় হতে থাকে। যতই সেটাকে তাড়িয়ে দেবার চেষ্টা করি, পারি না। মনে হয় ভয়টা ধীরে ধীরে আমাকে গ্রাস করে ফেলবে না তো। মনের মধ্যে কদিন ধরে একটা খটকা লাগতে শুরু হয়েছে ওই আওয়াজটাকে নিয়ে। আমাকে প্রতিনিয়ত অনুসরণ করার জন্য কেউ কোনো ক্যামেরা লুকিয়ে রাখেনি তো আমার ঘরের মধ্যে? আজকাল বিজ্ঞানের যা উন্নতি, তাতে হয়তো ওই ক্যামেরার মাধ্যমেই ঠিক আমার কানের কাছে ওই ফিসফিসে আওয়াজটা আসে। তা না হলে আমি কখন কি করছি এই কথা ওই লোকটা জানবে কি করে? চিন্তাটা মাথার মধ্যে আসার সাথে সাথে শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন নেমে গেল। ভয়ে হাত পা ঠান্ডা, গলাটা শুকিয়ে গেছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে মার দিদির ওপর খুব রাগ হলো। কেন জানি না মনে হতে লাগলো এই সব কিছুর জন্য ওরাই দায়ী। ওরা কেন দায়ী হবে? কোথা থেকেই বা পাবে ক্যামেরা? কোনো যুক্তি তর্কই বুঝতে মন চাইছিল না। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, মনের একটা অংশ বিদ্রোহ করছে মা আর দিদির বিরুদ্ধে, আর একটা অংশ তখন বলছে, আরে তুই ভুল ভাবছিস, এরকম হতেই পারে না। হঠাৎ চমক ভাঙলো মায়ের ডাকে, দরজায় ঘা পড়ার শব্দ। মনের বিরক্তি চেপে রেখে দরজা খুললাম। মা নাকি অনেকক্ষণ ধরেই ডাকছে, আমি শুনতে পাইনি। মুখে কিছু না বললেও মনের সেই বিরোধী অংশটা যেন বলে উঠল, বাজে কথা, দরজায় এতক্ষণ ধরে ডাকলে শুনতে পাবো না কেন? সবসময় আমাকে কোণঠাসা করার চেষ্টা। খেতে বসে কারোর দিকে তাকাতে ইচ্ছে করছিল না। বাবা বরাবরই চুপচাপ, নিজের মধ্যেই মগ্ন থাকে। ছোটবেলা থেকে আমার যত আদর ও আবদার, সবকিছুই মা আর দিদির কাছে। বাবা চিরকালই পরিবারের একজন নির্বাক শ্রোতার ভূমিকা পালন করেছে। মাঝে মাঝে মাকে শুনেছি দিদির কাছে দুঃখ করতে বাবার এই চিরাচরিত উদাসীনতার জন্য। দিদির সাথে মায়ের খুব ভালো সম্পর্ক, আমার সাথেও তাই। কিন্তু কেন জানি না গত কয়েক মাস ধরে আমি ওদের সাথে একটা অদ্ভুত দূরত্ব অনুভব করছি। ওরা হয়তো কিছুই বুঝতে পারছে না, কিন্তু আমি কেমন আগের মতো স্বতঃস্ফূর্ত হতে পারছি না। খাবার টেবিলে আমার ভাবান্তর মায়ের চোখ এড়িয়ে গেলেও দিদির চোখ এড়ায়নি। কিন্তু যে প্রশ্নের উত্তর আমার নিজের কাছেই নেই, তার জবাব দিদিকে কি দেব? আজকাল আমার এই ভাবান্তর আমার দিদিকে বেশ ভাবিয়ে তোলে। একদিন শুনলাম
মাকেও ও জিজ্ঞাসা করছে। মা যদিও ওর কথায় ততটা আমল দিল না। ব্রেকফাস্ট শেষ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আজকাল একা থাকতে ইচ্ছে করে। মনের ভেতরটা সবসময় একটা দম চাপা ভাব। কারুর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কম্পিউটারটা অন করতে গিয়েও করলাম না। জানালা দিয়ে সামনের স্কুলটা দেখা যায়। ওই স্কুলেই কত আশা নিয়ে মা আমায় ভর্তি করেছিল, কিন্তু কি হলো? নিজের দিকে তাকালে মাঝে মাঝে করুণা হয়। কখনো বা আয়নায় নিজের ছবিটা মনে হয় আমাকে বিদ্রূপ করছে, বলছে, প্রিয়, তুই জীবনে কিছুই করতে পারলি না। দেখ দেখ, তোর বন্ধুরা তোকে ছাড়িয়ে কোথায় পৌঁছে গেছে, আর তুই সামান্য বিএ পাশ করে বেকার হয়ে ঘরের কড়ি কাঠ গুনছিস। ফিসফিসানি আওয়াজটা যেন ওত পেতে থাকে। যখনই আমার ভীষণ একা লাগে, হতাশ লাগে, সে সময় ও তাতে ইন্ধন দেয়। সেদিনকার ঘটনাটা এখনো আমার মনে আছে। আমি সচরাচর কোথাও যাই না। মার মতে আমি হচ্ছি গুড ফর নাথিং। কিন্তু সেদিন সিগারেট কিনতে বেরিয়েছি। কয়েকটা বাড়ির পরেই দোকানটা, বহু পুরনো। হঠাৎ কানের ফিসফিসে আওয়াজটা আবার বলতে শুরু করলো, আরে, এই দোকানের সব জিনিস ভেজাল। দোকানিটা একটা চোর, বহুদিন ধরে লোক ঠকাচ্ছে। ওকে সকলের সামনে চেপে ধর, দেখবি ও আসল কথা স্বীকার করবে। আমার মাথার ভালো দিকটা ধপধপ করতে শুরু করেছে। মনের মধ্যে একটা প্রচন্ড উত্তেজনা হচ্ছে। মন বলছে, প্রিয়, এসব কিচ্ছু করতে যাস না, বিপদে পড়বি। আর এই ফিসফিসানি আওয়াজটা বলে চলেছে, বিপদ মানে ওর ভেজাল জিনিস এতগুলো লোকের শরীরে যাচ্ছে, সেটা বিপদ নয়। প্রিয়, জিজ্ঞাসা কর ও তেলে ভেজাল মেশায় কিনা, ওসব 2 নম্বরই জিনিস রাখে কিনা। এখনো মনে আছে, আমি ছুটতে শুরু করেছিলাম যতক্ষণ না বাড়ি পৌঁছই। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। এতক্ষণ ধরে এক টানা লেখা বহুদিন অভ্যেস নেই। মাথার একটা দিকের শিরা দপ দপ করছে। না, উঠে পড়ি,